ওই লুটপাট করে রয়েছে, ওই বসুন্ধরা গ্রুপ, অমুক তমুক সিন্ডিকেট, শহরের বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে আয়। তো সেই জন্যেই আমাদের দরকার দেশকে দাঁড় করাইতে হলে, আপনি জানেন আমরা যদি একটা টাকা করে দেই কত কোটি টাকা ওঠে? 18 কোটি টাকা ওঠে নাকি? 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 1 টাকা ফকিরও নেই না। তাহলে আপনি সেই মানুষকে কি না করতে পারেন? হ্যাঁ, কিসের টাকার অভাব? বেটা মারা গেল এত লোক, আমাদের ছেলেরা মারা গেল, আমাদের মুরব্বী মারা গেল, আরে শালা কয়েকশো কোটি টাকা দিয়ে দে, কার বাপের টাকা দিবি? হ্যাঁ, ওই লুটপাট করে রয়েছে, ওই বসুন্ধরা গ্রুপ, অমুক তমুক সিন্ডিকেট, শহরের বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে আয়। এই টাকা দে বেটা, সয়াবিন তেল পাওয়া যায় না, নানান কিচ্ছা, এগুলি মানা হবে না, এগুলি মানা হবে না। সয়াবিন তেল পায় না, না আমাদের সাধারণ লোকেরা সয়াবিন তেল কিনতে পারে না। আমি পারি দেখে কি মানে সব ঠান্ডা হয়ে গেল, খাইতে পারে না, মন চাইলো ঢাকা শহরের মধ্যে অটো চালাই দিল, যা, কোনো কথা নেই, কোনো নিয়ম নেই, উল্টা দিকে যাচ্ছে ইচ্ছা। এভাবে একটা দেশ চলতে পারে নাকি? সিস্টেম আপনি আগে শুরু করতে পারেন নাই, প্রথমেই আপনি ভুল করেছেন, প্রথমেই ভুল করেছেন। কেন? এই ভুলের খেসারত আমরা এখনো দিতে হবে, আরও দিতে হবে আমাদেরকে, কোনো কথা নেই। মানে আমার কথা হলো পাবলিকের চাওয়া পাওয়া কি? সংক্ষেপ, আপনি একটা কারেন্ট বিল নেন, দুনিয়ার বালছাল যুগ করে রাখছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন না এই ডিমান্ড নোট বাদ, 200 টাকা নেন, আপনি 150 টাকা কমাই দেন, 50 টাকা করে নেব, তো পাবলিক ঠান্ডা হয়। আপনি কিছুই করতেছেন না, আপনি কিচ্ছু করতেছেন না। হ্যাঁ, ওই বেটারা ভ্যাট বাড়াই দিয়া মোবাইলের নেট বাড়াই দিল, কোনো কথা নেই, দিয়ে দিল, বাস, তারপর আবার কমাই। তাহলে আপনি আগে করতে পারলেন না? এই সরকার যিনি প্রধান উপদেষ্টা, তাকে কিভাবে বিব্রত করব, কিভাবে ট্রেপে ফেলাইব, এই চেষ্টায় চলছে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ এখনো। আপনি জানেন আমি এই কতদিন যাবৎ একটা ট্যাক্স নিয়ে ঘুরতেছি, আমার উপরে চালাই দিছে, মানে যখন এই আওয়ামী লীগ ছিল চালাই দিছে দিয়া, এখন আমি যখন বলছি যে টাকা একটাও নেবেন না, যদি অন্যায়ভাবে নেন টাকা কিন্তু আপনার সিরিয়ালে, এই কথা বলছি। পরে তারপরে আমি প্রেয়ার দিচ্ছি, অনুনয় বিনয় করছি, আপনি এনবিআরে যান, আপনি ধরেন ওই আরও বড় বড় ডিপার্টমেন্টে যান, ওদের টাকা হাজার হাজার কোটি টাকা, ওদের বাচ্চারা পড়ে অস্ট্রেলিয়া, আপনি মরলে কি যায় আসে? বুঝতে পারছেন? এই ভাঙ্গা দেখে আমার ভিতরে মনে করেন যে বের হয়ে যাচ্ছে সব। কি খাওয়া দাওয়া, কি শালা আসলেও তো মানে নাফরমান। ও হলো আপনার আমাদের দেশের একটা মানে মানে আমাদের স্টেশনে একটা কুলাঙ্গার ছিল, নাইলে ওর খাবারও জোটে নেই ওই দিন, আল্লাহ ওর খাবার কেড়ে নিছে। দুই ক্ষমতাধারী। আমাদের আরেকটা কথা বলি, এই নারায়ণগঞ্জে আমাদের যে মেয়র আইভি ছিল, এই শয়তান কি বলে জানেন? আমি মৃত্যুর সময় যেন আল্লাহ যেন আমাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যেন আমার মৃত্যু হয়। কত বড় শালা হারামির বাচ্চা! এই জায়গা ওই যে যাদেরকে মেরে ফেলছে, যাদেরকে হাত পা ল্যাংড়া লুলা করে, যাদের পা নাই, ওদেরকে দিয়ে দেন, বিশাল অ্যাপার্টমেন্ট করে, সর্বোচ্চ বা ঢাকা শহরের সর্বোচ্চ সুউচ্চ বিশাল অ্যাপার্টমেন্ট করে ওদেরকে দেন, ওদের পরিবারকে দিয়ে দেন, হ্যাঁ ওদেরকে দিয়ে দেন। ওরা খাবে পড়বে, ওদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ডাকবো, দেখব। ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের স্মৃতি, ওরাই আমাদের মনের মধ্যে থাকবে। গেছে ওই রক্তের দাম দিতে হবে, বুঝতে পারছেন? শেখ হাসিনা আসা যদি চেষ্টা করে, আপনারা কিভাবে প্রতিহত করবেন? আমরা আসি, শেখ হাসিনা আসুক, আমরা চাইতেছি আসুক, তারে আমরা ওয়েলকাম করবো, জুতা স্যান্ডেল লাঠি সোটা দা কাশি বটি এগুলি দিয়ে ওয়েলকাম। তারপরে আমরা ইউনুস সাহেবের দিয়ে দিন, তাহলে আপনি বিচার করে দেখেন একটু, আপনি তো বহুত কিছু করতেন। কালকের শেখ হাসিনার বক্তৃতায় ছাত্রলীগকে আবার জাগ্রত করার চেষ্টা করছে, ওগুলি ওই অপচেষ্টা, বুঝতে পারছেন? আমি করতাম যখন চাকরি, আমি একটা উদাহরণ দিই আপনারা, আমি যখন করতাম চাকরি চলাকালীন ওই চেয়ারটা আমার ছিল পাওয়ার। যখন ওই চেয়ার থেকে আমি পড়ে গেলাম, আমি রিটায়ার্ড অথবা আমি ডিসমিস অথবা আমাকে বাদ দিয়ে গেছে, ওই দিন আর আসবে না। ওই স্বপ্ন ওই মোবাইলে ফেসবুকে এই ডুংডাং ডাবিং কইরা কইরা তা কইরা কোনো কাজে দিবে না। আসতে তো পারা দূরে থাক, ও যে এই যে দেখতেছে না, ওর মধ্যে যদি ব্লাড থাকে,
ওর মধ্যে যদি রক্ত মাংস থেকে থাকে ওর এটা দেখে হার্ট অ্যাটাক হয়ে মরে যাওয়ার কথা। বাস ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যে অপচেষ্টা করতেছে যে সে খুনি করে তারপর ক্ষমতায় আসছে তা শেখ হাসিনা সরাই, এটা কি আসলে সত্যি কিনা শেখ হাসিনা যেটা মন্তব্য করে? শেখ হাসিনা ডক্টর ইউনূস সাহেব খুনি মানে খুনি বানাইছে সরাই আসছে এটা বলতেছে। ও বলবে পাগল এই দিকে গেলে কি করতে পারে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তো ছাগলও বলা ঠিক হবে না। ও হলো আপনার মনে করেন যে নিমক হারাম, বাঙালির সাথে গাদ্দারি ওর বাপেও করছে, বুঝছেন? আর বলে ঠিকানা বলে এই বাংলাদেশ, ও বলে যাইব না, তো গেছে কই? আর কিছু দরকার আছে? হ্যাঁ শোনেন, এখন মানুষের মধ্যে যে স্পিরিটটা ঢুকছে না, এটাকে ধরে রাখতে হবে এবং ছাত্রদেরকে আরও একটু সতর্ক হতে হবে, খুব সুন্দরভাবে তারা যেন জিনিসটাকে শান্তিপূর্ণভাবে মানুষকে শান্তি দিতে পারে এবং মানুষের কাছে যেন দেখাইতে পারে যে আম গাছে আম, ডাব গাছে ডাব, ঠিক আছে? ওইভাবে করতে হবে। এই মনে করেন যে এরা যে মিছিল করতেছে, এদের প্রাণের মধ্যে মনের মধ্যে একটা ক্ষোভ জমছে, শালার এত কিছু পরে আমাদেরকে মানে এখনও এই চেষ্টা করতেছে। অতএব ঢাকা শহর চারিদিক দিয়ে ঘেরাও, কোথায় কি আছে বের করো টাইম, এবং এটা করবেন সব বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই যে স্বৈরাচার সরকারের বাবার যে বাড়িটা, এখানে পরিত্যক্ত স্থান দেয় কোনো কি হিসেবে পরিণত করতে চান আপনারা? আসলে হচ্ছে কি, শেখ হাসিনা ভারতে চলে গেছে ভালো কথা, কিন্তু গতকালকে যে উনি লাইভে আসতে চাইছিল এটা চরম আরেকটা ভুল করছে। 24শে জুলাই একটা ভুল ছিল রাজাকার বলে, আর গতকালকে আরেকটা ভুল করছে লাইভে আসবে বলে। এখন কথা হচ্ছে এই যে 32 নাম্বার, এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন দেশের আপামর জনগণ তাদের মতামতের ভিত্তির উপরে এইখানে এমন একটা স্থাপনা তৈরি করা হোক, যে স্থাপনার উপর কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কখনো হাত দিতে পারবে না। তো সেই স্থাপনাটা হইতে পারে ইসলামিক কোনো ফাউন্ডেশন, ঠিক আছে? 5ই আগস্টে যারা গণহত্যা হয়েছিল তাদের যদি একটা জাদুঘর করা হয়, তাহলে এই স্থানটা কেমন হয় আপনার মতামত? জাদুঘর তো গণভবনে করা যায়, গণভবনে জাদুঘরটা করলে সুন্দর হয়, কিন্তু আমি চাচ্ছি যে এটা যেহেতু একটা ধানমন্ডি একটা বৃহত্তর একটা জায়গা, এখানে পরিচিতি একটা মুখ, এখন কথা হচ্ছে এখানে যদি সাধারণ জন্য, ঠিক আছে, একটা ফাউন্ডেশন, পাশাপাশি যেহেতু মেন রাস্তার সাথে এটা, এখানে যদি সাধারণ মানুষের জন্য কোনো একটা স্থাপনা তৈরি করা হয়, আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে, যেখানে কোনো ফি দিতে হবে না। বঙ্গবন্ধুর যা এখানে দেখতে আসলে তো টিকিট দিয়ে ঢুকতেই তো, এখন তো সেটা লাগবে না। সাধারণ পাবলিকের জন্য, আপামর জনগণের জন্য যে জিনিসটা করলে, কালকে শেখ হাসিনার ভাষণে যে ছাত্র দলকে আবার জাগ্রত করার একটা চেষ্টা করছে, সে বিষয়ে যদি কিছু একটা বলতেন। ওই যে বললাম না, শেখ হাসিনার চুলকানি ব্যারাম আছে, চুলকানি ব্যারাম ভারত থেকে আসে। উনি ভাবছে যে ভারত ওনারে আবার মনে ঢুকাই দিব, কিন্তু উনি তো জানে না বাংলাদেশের আপামর জনগণ এই দেশের জন্য নিজের জীবনটুকুও বিলে দিতে পারে। উনি ভারতে চলে গেছে, ভারতও থাক, ছাত্রজনের তারা ঢুকাই দিব কোথা থেকে? ওনার বড় বড় মেন লিডাররা তো চলে গেছে গা, তখন ছাত্ররা, তৃণমূলের নেতাকর্মীরা, তাদেরও তো জান আছে, তাদের তো পরিবার আছে, তারা কখনই রাস্তায় নামবো না। আর কিছু আছে যেগুলো বিজোর মা, খাঁটি বাংলায় বলি বিজোর মা, যেগুলা এগুলা যদি নামে কিছুক্ষণ আগে 2-1টা আইসা ধোলাই খেয়ে গেছে গা। আচ্ছা, ডক্টর ইউনূস স্যারকে যে অপপ্রচার চালাইতেছে ইন্ডিয়া, যে তারে শেখ হাসিনাকে খুন করে তিনি ক্ষমতা আসতে চাইছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার কিছু চ্যানেল আছে, যেমন ওই মহিপ্রঞ্জন আছে, ওর তো মলম বিক্রেতা হয়, ঠিক আছে? তো কিছু চ্যানেল আছে হাসিনা টাকা দিয়ে ওদেরকে মানে চালিয়ে রাখতেছে, ঠিক আছে? তো ও ওইখান থেকে যত কথাই বলুক, আমাদের ইউনূস সাহেব হচ্ছে এমন একজন মানুষ, পুরো ওয়ার্ল্ডের 10 জন ব্যক্তি যদি একত্রিত করে, তার ভিতরে আমাদের ইউনূস সাহেব একজন, ঠিক আছে? তারকে আমরা স্যালুট জানাই। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, তার দ্বারা অনেক কাজ হচ্ছে, অথচ আমরা হয়তো আপামর জনগণ যেটা দেখতেছি না। উনি সংস্কার করতে চাচ্ছে, ঠিক আছে? আমরা 17 বছর কথা বলার কোনো অধিকার পাই নাই, এই ইউনূস সাহেবের কারণে আমাদের অধিকারটা আমরা ফিরে পাইছি, স্টুডেন্টদের কারণে ফিরে পাইছি। আমরা এই স্টুডেন্টদের ধন্যবাদ জানাই। উনার বাড়ি ভাঙে উনারে বুঝাইলাম যে উনি ইন্ডিয়া উনারে বাঁচাইতে পারবো না। উনি আমাদের দেশের 18 কোটি মানুষের মাথা বিক্রি করছে 17 বছর, সবাইরে চুষছে, সবাইরে চুইসা তার দল ছাত্রলীগ, কুত্তার লীগ, এই লীগ, ওই লীগ সে চালাইছে। এখন আর তার দিন শেষ, সে যেভাবেই পারুক সে আমাদের আর কোনো ক্ষতি করতে পারবো না। এটা তার মিথ্যা অপচার, যেভাবে এখানে আমাদের সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত, এটা তার মিথ্যাচার, সে কখনোই পারবো না এটা আর করতে।
এই যে এটাই তার প্রমাণ। সে যে বাংলাদেশে আসা মাত্রই যে সে তার ফাঁসি আমরা চাই সবাই। সে 17 বছর কারোর কথা বলতে দেয় নাই, এককভাবে রাজনীতি করছে রাজার মতন। গণতন্ত্র দেশে রাজার রাজনীতি চলে না ভাই। সে চোরের মতন পলাইছে, তার পলানোটা আমরা মাইনে নিলাম না। সে বাঘের বাচ্চার মতন স্যালেন্ডার করতো যে আমি যা করছি করছি, সে তো চোরের মতন পলাইছে, তার তো কোনো গুডউইল নাই। তারে আমরা পছন্দ করি না, অপছন্দ, যার কারণে তার বাড়ি আজকে ভাঙছি। আমলে আপনি কি কি বৈষম্য শিকার হয়েছেন? অনেক বৈষম্যের শিকার হয়েছি। বলেন, দুই একটা। যেরকম 2012 সালে গাড়ি পোড়াইছে, আমি চালক ছিলাম, আমি নাকি বিএমপির লোকের থেকে টাকা খায় গাড়ি পোড়াইছি। এই মামলায় আমার অ্যারেস্ট করছে, জেলখানায় নিছে, আমার ফ্যামিলি আমার বের করছে, কোনো দলীয় লোক আমার বের করে নাই। এই হ্যারাসমেন্টটা আমি শেখ হাসিনার জন্য হয়েছি, সে তার যুবলীগের কারণে আমি হ্যারাসমেন্ট হয়েছি। এই যে বাংলাদেশ থেকে যে নিঃস্ব, যে শেখ হাসিনার যে একটা নিঃস্ব হয়ে গেল যে বাবার বাড়িটা, আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? অনেক ভালো। আগামী 30 বছরে তার দলের সবাই যাতে নিঃস্ব হয়ে যায় আমি এই আশা করি ভাই। তার দলের কেউ যাতে আগামী 30 বছরে মাথা তুলে দাঁড়াইতে না পারে, আমি এই নিশ্চয়তা নিয়ে রাস্তায় নামছি। আমি এই নিশ্চয়তা চাই। মোহাম্মদ রুবেল আহমেদ। উনি ওনার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে, তো এখন ওখানে থেকে আমাদের চুলকানি দেওয়ার তো কোনো কারণ নেই। ওনার চুলকানি থাকলে মলম আছে মুদির থেকে উনি মলম নেই। যদি মলম নিতে চায়, এই যে মলমের প্রতিক্রিয়া এগুলো আমার কাছে মলমের ওষুধ হচ্ছে যে ধানমন্ডি 32 নাম্বার। আজকে যে মলম দিচ্ছি আমরা, এই মলমের প্রতিক্রিয়া আসে না, নিতে পারবো না। আজীবন জ্বলবো আর জ্বলবো। উনি ভারতে চলে গেছে, কোনো দুঃখ নাই, পালিয়ে গেছে। কথা ছিল ওইখানে উনি ভালো থাকতো, সুস্থ থাকতো। আমাদের দেশকে নিয়ে কথা না বললে আমরা ভালো থাকতাম। এই যে ইন্ধন দিচ্ছে, কতদিন পর ফুসকি দিচ্ছে, ঠিক আছে, উস্কানিমূলক কথা বলছে। উস্কানিমূলক কথা বলে কোনো লাভ নাই। আমাদের দেশের সাধারণ জনতা এখন আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি। বিদায় আমরা 24শে জুলাই ছাত্র জনতা এবং আপামর জনগণের মাধ্যমে আমরা ওনাকে বিতাড়িত করেছি। তো আমাদের দেলাওয়ার হোসেন সাইদি একটা কথা বলেছিল, 12 কোটি গাছ যদি বাংলাদেশ থেকে ঝাঁকি মারে, আপনার আমার বাড়ি ভারতে গিয়ে পড়বেন। সে কথা কাজে কমে মিল গেছে হুজুরের। আপনি মুদির কাছে আছেন, বয়ফ্রেন্ডের কাছে আছেন, আপনি বয়ফ্রেন্ড নিয়ে থাকেন। আপনি অনেক উন্নতি করছেন, অনেক খাইছেন, অনেক নিয়ে গেছেন। এখন আপনার বাড়ি সে ভারত। এখন আমাদের বাংলাদেশ নিয়ে আপনি আর কোনো উস্কানিমূলক কথা বলবেন না। এই দেশ আপনার না, এই দেশ আমাদের আপামর জনগণের। এই দেশের প্রতি আপনার কোনো কথা আমরা শুনতে চাই না। এই দেশে আপনার আর অধিকার নেই। আপনি যদি অধিকার নিয়ে থাকতে চান, ভারত থাকেন, আমাদের বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবেন না। অধিকার ছিল না বাংলাদেশ নাগরিকের। আমি এখানে ইব্রাহিম ভাইয়ের একটা প্রেক্ষাপটে আমি কথা বলতে চাই। সেটা হলো বাংলাদেশের মানুষের একটি দাবি, এই যে 32 নম্বর যে আওয়ামী লীগের যে চেতনা, যে একটা মুক্তিযোদ্ধাদের চেতনা, যে বাসভবন বানানো হয়েছে, মুজিব বাহিনী সরকার সে গণতন্ত্র হত্যা করেছিল, বাক্সা তৈরি করেছিল। তো এই 32 নম্বরটা আমি আহ্বান করব যে আগামী যে সরকার আসবে, এই 32 নম্বরে এটাকে আগামী প্রজন্মের জন্য একটি মেসেজ, সেটা হলো দর্শক, আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িতে ঈদের জ্বর বসছে গণমানুষের ভিতরে। জনসাধারণ আমরণ আছে, তারা ঈদের আমেজ এখানে সৃষ্টি করছে। যে যার মতো আছে সে তা খুশি আনন্দ করতেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গণমানুষের যে ঈদের মতো যে আমেজ বিরাজ করছে। আমরা এখন সরাসরি আপনাদের মাঝে দেখাচ্ছি যে মানুষ কতটা আনন্দ ফিল করতেছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে বাড়ি ধ্বংসস্তূপ করে যে মানুষ ঈদের পর যে মানুষগুলো ঈদের মতো দিন কাটাচ্ছে, মানুষের মনের ভিতর যে ক্ষোভ ছিল, সেই আকাঙ্ক্ষা অন্তত একটা দূর করে দেখো